আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে নিশ্চয়ই অনেক কিউরিয়াস হয়েছেন এবং অনেকে মনে মনে খুশি হয়েছেন যাদের কাজকর্ম আটকা ছিল এতদিন। তো এবারে খুশির দিন একটু একটু করে কিন্তু শুরু হয়ে গেল। অবশেষে বিআরটি এর সার্ভার কিন্তু চালু হয়ে গেছে। একই সাথে বিআরটিএ যত ধরনের কাজকর্ম করে থাকে সব ধরনের কাজকর্মই কিন্তু শুরু হয়ে গেছে। এই সম্পর্কে বাংলাদেশের পত্রপত্রিকাতেও কিন্তু খবর চলে আসছে। খবরটা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে ক্ষতিগ্রস্ত হয় বিআরটি এর কেন্দ্রীয় ডেটা সেন্টার, পুড়ে যায় ভেহিকেল ইন্সপেকশন সেন্টার, যার কারণে বন্ধ হয় সেবাদান। দীর্ঘ 1 মাস বন্ধ থাকার পর সার্ভার সচল হলে 19 আগস্ট সকাল থেকে সব ধরনের সেবা কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ। 19 আগস্ট মানে আমি যেদিন এই ভিডিওটা রেকর্ড করতেছি ঠিক সেই দিন। এক জরুরি সংবাদ বিজ্ঞপ্তিতে বিআরটিএ সংবাদ মাধ্যমগুলোকে জানাইছে, ভবনে স্থাপিত সার্ভার ও আইএস সচল হওয়ায় মোটরযান রেজিস্ট্রেশন, মালিকানা বদল, ফিটনেস, ট্যাক্স টোকেন ও রুট পারমিট এবং ড্রাইভিং লাইসেন্স নবায়ন বা হালনাগাদ, ড্রাইভিং লাইসেন্সের জন্য পরীক্ষা, অগ্রিম আয়কর দেওয়া ইত্যাদি সকল সেবা কার্যক্রম চালু হয়েছে। শেষ করেন না, কথা কিন্তু আরও আছে। ঠিক আছে, তারপরে হচ্ছে যারা এইসব কাজ করাতে না পেরে সমস্যায় ছিলেন তাদের দ্রুত বিআরটির সার্কেল অফিস থেকে সংশ্লিষ্ট সেবা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সারা দেশে কমপ্লিট শাটডাউন চলার সময় গত 18 জুলাই বনানীতে বিআরটিএর প্রধান কার্যালয়ে হামলার ঘটনা ঘটে। তাতে বিআরটিএর কেন্দ্রীয় ডাটা সেন্টার ক্ষতিগ্রস্ত হয়। পরদিন হামলাকারীদের আগুনে পুড়ে যায় মিরপুর বিআরটিএর ভেহিক্যাল ইন্সপেকশন সেন্টার। এরপর থেকে সারা দেশে বিআরটিএর সেবা বন্ধ হয়ে যায়। ঠিক আছে, তাহলে 19 আগস্ট 2024 থেকে বিআরটিএর কার্যক্রম পুরোদমে কিন্তু শুরু হয়ে গেছে। তবে এইখানে কিন্তু কথা আছে, বিআরটিএ যে পরিমাণ আসলে ক্ষতির শিকার হয়েছে এবং ক্ষতির শিকার হওয়ার মধ্য দিয়ে বিআরটিএর নিয়মিত কার্যক্রমের মধ্যে যে বিশৃঙ্খলা বা অনিয়ম সৃষ্টি হয়েছে ওইটা কিন্তু এই প্রথম দিনই কিন্তু কেটে যাবে না। এটা কাটতে কিন্তু একটু সময় লাগবে। অর্থাৎ বলতে যাচ্ছি বিআরটিএর নিয়মিত কার্যক্রমের যে একটা ধারাবাহিকতা, একটা গতি, এই গতিটা আসতে কিন্তু একটু সময় লাগবে। আর ডাটা সেন্টারের কথা কিন্তু সেই আন্দোলনের সময় বা ভাঙচুর যখন হয়েছে তারপরে কিন্তু আমাদের তৎকালীন বিশিষ্ট মন্ত্রী, প্রধানমন্ত্রীরা গলা ফাটায় ফাটায় বলছিল যে ডাটা সেন্টার নাকি ধ্বংস করা হয়ে গেছে, ডাটা সেন্টার পুড়ে ফেলাইছে, এই ধরনের কথাবার্তা বলা হইতেছিল। আসলে বিআরটি এর ডাটা সেন্টার কিন্তু পুড়ে নাই, বিআরটি এর ডাটা সেন্টার কিন্তু অক্ষতই আছে। ডাটা সেন্টার তো আর এমন জিনিস না যে ফুটপাতে 4 দোকানের মতন বসাই দিবে, তা তো আর না। ডাটা সেন্টার মারাত্মক রকমের একটা সুরক্ষিত জায়গা। ওই ডাটা সেন্টার কিন্তু অক্ষতই আছে। ডাটা সেন্টার যদি অক্ষত না থাকতো তাহলে এই 1 মাসের মধ্যে বিআরটিএ চালু করা সম্ভব ছিল না। এটা একেবারে সাফ কথা। তার মানে আগে আমাদের তৎকালীন মন্ত্রী, প্রধানমন্ত্রী যা যা বলে গেছিল বিআরটিএর ডাটা সেন্টার সম্পর্কে, প্রত্যেকটা কথাই ছিল একদম ডাহা মিথ্যা কথা। তো অবশেষে আমাদের কার্যক্রম শুরু হয়ে গেল। যাদের বিআরটি এর কাজ পেন্ডিং রয়ে গেছে, প্রয়োজন, তারা ধীরে স্বস্তিতে কাজকর্মগুলো করা শুরু করে দেন। আরেকটা ব্যাপার বলবো যে কেউ আগে আগে করার বাহানা দিয়ে, খুব বেশি জরুরির বাহানা দিয়ে ঘুষ প্রদান করে বিআরটি এর কোনো কাজ কিন্তু করতে যায়েন না। যদি যান, আপনি নিজের সাথে নিজে, এবং নিজের সাথে নিজে কি আমাদের সাথে আপনি কিন্তু বেইমানি করবেন। কোনোভাবেই একটা টাকা ঘুষ লেনদেনে যাবেন না। প্রত্যেকটা মানুষেরই কিন্তু একই অবস্থা। রাস্তায় ট্রাফিক পুলিশও কিন্তু এখন এই লাইসেন্স ফাইসেন্স এইসবের জন্য কিন্তু ধরে না। সুতরাং সুযোগ কিন্তু আছে। আস্তে ধীরে সুন্দরভাবে শৃঙ্খলার সাথে কাজগুলা সমাপ্ত করেন। এতটুকুই ছিল বিআরটিএ নিয়ে কথা। এবার আমরা আরেকটা কথায় চলে যাব, সেটা হচ্ছে আমাদের সড়ক উপদেষ্টার কথা। তিনি খুবই স্পষ্ট কিছু কথা বলছে ড্রাইভিং লাইসেন্সের সম্পর্কে। তিনি বলছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি বিআরটিএ নিয়ে নিজের চালকের
ভুক্তভোগী হওয়ার কথা জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের নতুন উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। তিনি জানান, ড্রাইভিং লাইসেন্স নিতে 7 বার ছুটি নিতে হয়েছিল তার ড্রাইভারকে। সর্বনাশ, সর্বনাশ! ওনার ড্রাইভারকে 7 বার ছুটি নিতে হয়েছিল। এখন না, আগে আর কি, উপদেষ্টা হওয়ার আগে। যেটাই হোক, উনি ওনার ত্যক্ত অভিজ্ঞতাটা এইভাবেই বর্ণনা করছে উপদেষ্টা হওয়ার পরে। 18ই আগস্ট সচিবালয়ে তিনি সাংবাদিকদের সাথে আলাপকালে এই কথাগুলা বলছে। তিনি বলছে, এগুলা তো আমরা নিজেরাও ভুক্তভোগী, মানে ড্রাইভিং লাইসেন্স নিয়ে। আমার ড্রাইভারের একটা লাইসেন্স নিতে 7 বার ছুটি নেয়। বুঝতে পারছেন? একটা লাইসেন্সের জন্য 7 বার ছুটি কেন নিবে? আমার তো 7 দিন সার্ভিস, আমার তো একটা মাত্র গাড়ি, আমার ওয়াইফ কোথায় যাবে, আমি কোথায় যাব? এ সময় সেখানে উপস্থিত থাকা বিআরটিএর প্রতিনিধির উদ্দেশ্যে তিনি বলেন, একটা লোককে আপনি একটা টেস্ট নিতে পারেন, না হলে তো সড়কে দুর্ঘটনা বাড়বে, এটা বৈধ। একদিন সাবমিশন, আরেকদিন টেস্ট, আরেকদিন পাবে, 3 দিনের বেশি আপনাকে সময় দেয়া হবে না। তখন বিআরটিএর প্রতিনিধি বলেন, আমাদের এখন সেবাগুলো বলা চলে 95% অনলাইনে। জবাবে উপদেষ্টা বলেন, অনলাইন অনলাইন এগুলা বলবেন না, আপনারাও একটু বলবেন, মানে সাংবাদিকদের বলতেছে আপনারাও একটু বলবেন, আমাদেরকে সাহায্য করবেন, এটা বলে একটি ড্রাইভিং লাইসেন্স পেতে কতদিন লাগে, কতবার যেতে হয়। এ সময় বিআরটিএর প্রতিনিধি কথা বলতে চাইলে উপদেষ্টা তার উদ্দেশ্যে বলেন, আপনি আমাকে কি বলবেন, আমার ড্রাইভারের তো 7 দিন। তখন বিআরটিএর প্রতিনিধি বলেন, এখন প্রতিটি ড্রাইভারের কোনো সার্ভিসের জন্য আমাদের এখানে 2 বার গেলেই হয়, বেশিরভাগ ক্ষেত্রেই 1 বার। বিভিন্ন ক্ষেত্রেই ঘটনাগুলো ঘটছে, আমরা সিরিয়াসলি টেক কেয়ার করছি। তখন উপদেষ্টা বলেন, আপনি কয়টি লাইসেন্সের আবেদন পেয়েছেন এবং কয়টি দিয়েছেন এবং কতদিনের মধ্যে দিয়েছেন, সেই তথ্যটি সচিবকে দেবেন এবং আমরা সেটা দেখব। উপদেষ্টা সাহেব কিন্তু একেবারে পুরো জায়গা মতন হাত দিছে, কারণ উনি নিজে এটা ভুক্তভোগী। ওনার ড্রাইভারকে একটা লাইসেন্সের জন্য 7 দিন ছুটি দিতে হয়েছিল। সুতরাং আমি খুবই আশাবাদী, যদি আমাদের এই উপদেষ্টা একটু লম্বা সময় ওই চেয়ারটায় থাকতে পারে, আমি তো আশার আলো দেখতেছি যে বিআরটিএ সহ ওনার দপ্তরের আরও যা যা বিষয়াদিগুলো আছে সবগুলাকে উনি অনেকটাই লাইনে নিয়ে আসতে পারবে। তবে এই ক্ষেত্রে সবচাইতে বড় আরেকটা যে ভূমিকা পালন করতে পারে সেটা হচ্ছে আমরা যারা সেবা গ্রহীতা, আমরাও কিন্তু নষ্ট হয়ে গেছি। তারা আছে এই অজুহাত সেই অজুহাত, এই সমস্ত আনোয়াট বানোয়াট অজুহাত দিয়ে তখন আমরা খুঁজি কারে কয়টা টাকা দিলে কিভাবে তাড়াতাড়ি এটা করা যাবে। আসলে জিনিসটা ভুল, জিনিসটা অন্যায়, এটা হইতেই পারে না। কেন আপনি টাকা দিবেন? আপনার টাকা আছে বইলাই আপনি টাকা দিবেন? এটা হইতেই পারে না। আস্তে আস্তে এই ধরনের বাজে প্র্যাকটিস থেকে বাংলাদেশের মানুষকে বের হয়ে আসা উচিত। সবচেয়ে খারাপ হইল কে জানেন? এই আমরা জনগণেরা দেই বইলাই ওরা খাওয়ার সুযোগটা পায়। আমরা যদি না দিতাম তাইলে ওরা এই খাওয়ার সুযোগটা পাইতো না। সুতরাং আমি বিনীতভাবে অনুরোধ করব, এই যে বিআরটিএ খুলছে, যারা আজকে থেকে এখন থেকে যারা বিআরটিএতে যাবেন কাজ করতে, নিয়তটাকে সাফ করে যাবেন। একটা টাকা ঘুষ কাউকে দিবেন না, এবং আরেকজনকে যদি দেখেন যে সে ঘুষ লেনদেন করতেছে, আপনি তাৎক্ষণিকভাবে সেইখানে প্রতিবাদ করেন। কেউ যদি বলে আপনার কি সমস্যা, দিতেছি আমি, আপনার কি সমস্যা, তারে আরও বেশি করে প্রতিবাদ করবেন। আমার কি সমস্যা মানে? তার এই সমস্ত আচরণের কারণে আমাদের সকলের সমস্যা হয়ে যাবে। সুতরাং কোনো ঘুষ নাই। যান, যাদের যাদের বিআরটিএতে কাজকর্ম বাকি আছে ঝাঁপায় পড়েন সুন্দরভাবে কাজকর্ম করার উদ্দেশ্যে। ভালো থাকবেন সবাই। বিদায় নিলাম আজকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।